খুশি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভ মুক্তি অনুষ্ঠানে। বহুদিন এবং বহু মাস প্রতীক্ষার পর ফাইনালি আগামীকাল 11 ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটি। এই উপলক্ষে খুশি খুশি হয়ে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম এই ছবির টিম মেম্বারদের আমার সাথে এসে আড্ডাবাজি করার জন্য। লেট লতিফ অলওয়েজ, কিন্তু আজকে না। নতুন করে পরিচয় সরি, আমি আজকে অনেক ফাম্বল করব কারণ আমার এই প্রথম লাইভ শো। আমি অনেক নার্ভাস এবং এত ভারী ভারী মানুষের সাথে যাই হোক, নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নেই, সবাই খুব হিট। সো আমি আমার প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করি। প্রথমেই যাই পালের গোদার কাছে। সারার ভাই, ওয়াই সো লেট? সে কবে থেকে শুনে আসি রিলিজ হবে এতদিন লাগিয়ে দিলেন কেন? এটা তো অনেক কারণ। প্রথম কারণ আসলে আমাদের ছবিটার শুটিং যখন প্রায় শেষ পর্যায়ে, তখন আমাদের সিনেমাটোগ্রাফার যে সুব্রত রিপন, এটা সবাই জানে যে হি ডায়েড। এটা আমাকে আসলে মেন্টালি নার্ভাস করে দেয়। আমি আবার থিতু হতে প্রায়। তারপরে এরপর সাউন্ড ডিজাইন করতে গিয়ে আমরা অনেক সময় ব্যয় করি। এরপরে ছবিটা পুসানে যখন প্রিমিয়ারের জন্য সিলেক্টেড হয়, তখন ওদের কন্ডিশন ছিল যে এটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে হবে সেখানে, যে কারণে আসলে আমরা বাংলাদেশের আগে রিলিজ করতে পারিনি। বাট ইটস বেটার লেট দেন নেভার, মানে ফাইনালি তো আসলো আর কি। হ্যাঁ, কিন্তু এত দেরি হবে আশা করি না। আমি এরপর খুব দ্রুতই ছবি করতে চাই, প্রতি বছর একটা। আপনি প্রমিস করেন? হ্যাঁ, প্রমিস করি, কিন্তু আমি তো বহুবার প্রমিস করেছি। এবার দেখা যাবে, আমাদের দর্শকরা কিন্তু সাক্ষী ইনশাআল্লাহ। ওকে, নেক্সট কোশ্চেন তিশার কাছে। ভ্যারাইটি ম্যাগাজিনে তোমার অভিনয় এবং এই ছবি নিয়ে অনেক প্রশংসা করেছে, আমরা পড়েছি, এবং তোমার ব্যাপারে একটা কথা লিখেছিল, সেটা হচ্ছে এটা ছিল তোমার লাইফ মেকিং রোল, ক্যারিয়ার মেকিং রোল। এক্স্যাক্টলি। তো তোমার ফিলিংটা একটু শেয়ার করো। ফার্স্ট অফ বলবো যে এটা আমার ফার্স্ট ফিল্ম, আর কোনো কিছু যখন ফার্স্ট টাইম মানে এত বড় ভাবে আসে, আসলে ফিলিংসটা শেয়ার করার মতো কিছু থাকে না, এটা সবাই বুঝবে। কারণ কিছু কিছু ফিলিংস থাকে যেগুলো শেয়ার করে মানে ভাষায় শেয়ার করা যায় না। ইটস ট্রু। তো ভ্যারাইটিস ম্যাগাজিন, ওয়ার্ল্ড ওয়াইড ম্যাগাজিন এবং খুব ফেমাস ম্যাগাজিন, এইটা যখন লিখেছে, আসলে এইটা শেয়ার করার মতো ভাষা বা এক্সপ্রেশনটা আমি দিতে পারছি না। এটা যদি কোনো নাটক হতো তাহলে আমি এক্সপ্রেশন দিয়ে বুঝাতে পারতাম, বাট এটা রিয়েল, মানে আমার রিয়েল লাইফে, সো এটা এক্সপ্রেশন দিয়ে আমি বোঝাতে পারবো না। বাট এটা আমি বলবো যে ডেফিনেটলি প্রতিটা আর্টিস্টের লাইফেই তারা এরকম কিছু রোল করতে চায়। এটা হচ্ছে স্বপ্নের চরিত্র, যেটাকে আমি আগে থেকে বলে আসছি। সো এটা আমার জন্য স্বপ্নের। এটা আমাদের জন্য অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার ছিল যে এত টপ মুভি ম্যাগাজিন ভ্যারাইটি, এখানে যে এই থ্রু দিস ফিল্ম আমাদের দেশের নামটাও এসছে। বাংলাদেশ অ্যাজ এ হোল, মানে আসলে শেষ পর্যন্ত যে কোনো, আমার ছবি হোক, তারেক মাসুদের হোক, বিপ্লবের হোক, যার ছবি হোক, এটা আসলে শেষ পর্যন্ত বাংলাদেশেরই। বেসিক্যালি আমি একটু ইনক্লুড করতে চাই, দ্যাট ইজ আমরা যখন আবুধাবিতে গেলাম, ছবি টবি সবকিছু, আচ্ছা 18টা ফিল্মের মধ্যে আমাদের ফিল্ম একটা কম্পিটিশন করছে, খুব ভালো লাগলো, এবং প্রাইজ পেলাম না, অ্যাওয়ার্ড পেলাম না, কোনো ইয়ে নাই, আমি খুব হ্যাপি ছিলাম। বাট আমার ফিলিংসটা ওখানে খুব ভালো লাগছিল যে অ্যাটলিস্ট ওইরকম একটা জায়গায় বাংলাদেশের নাম বলা হচ্ছে, এটাই অনেক বড় পাওয়া। দর্শক মন্ডলী, আমি ভীষণ নার্ভাস, আমার হাতটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি যদি ভুল টুল কিছু বলে ফেলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে। না, দর্শকরা খুবই ক্ষমাশীল, ওনারা খুবই ক্ষমাশীল, এবং আমি নিশ্চিত যে ওনারা ক্ষমা করে দেবেন। আচ্ছা, আমি যদি মোশাররফ ভাই আমাকে পারমিশন দেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই রোল প্লে করতে গিয়ে আপনার কিছু ব্যাপার বিসর্জন দিতে হয়েছিল, সেই বিসর্জন অ্যাজ ওয়েল অ্যাজ অর্জনের ব্যাপারগুলো একটু বলেন। অর্জনের ব্যাপারগুলো হচ্ছে যে এরকম চরিত্র এর আগে আমি কখনোই করিনি, এবং খুব ডুব দিয়ে সবসময়, অনেক চরিত্র আছে যে করার সময় সবসময় সচেতনতার দরকার হয় না, কথা বলে গেলেই হয়তো হয়, বা ক্যারেক্টারটা ভেতরে ঢুকে যাওয়া যায় খুব সহজে, কিন্তু এই চরিত্রটিতে অত সহজে ঢুকে যাওয়া যায়নি। এটা আসলে অনেক ইনভলভমেন্ট দাবি করেছিল, তো সেই ব্যাপারটা তো ছিলই, একদমই ডুবে থেকে কাজ করতে হয়েছে। এবং আমি বলবো, আমি এ পর্যন্ত যত ধরনের চরিত্র নাটকে এবং সিনেমায় করেছি, তার চেয়ে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী
এবং আমার চরিত্র। ধারণা কঠিনও বটে। হ্যাঁ, কঠিন। আচ্ছা একটু বলেন না, মানে আপনার ক্যারেক্টারের ব্যাপারে একটু বলেন। চরিত্রটা বললে পরশু কালকেই তো ফিল্মটা আমার আসতেছে। মনে হয় চরিত্রটা হলে গিয়ে বোঝা ভালো। সেটাই। তা একটু করেও কি শুনতে না, পাবো হলে গিয়ে না? বোঝা ভালো। ওই যে পেছনে ছবি টবি দেখা যাচ্ছে, চোখ ওরকম করে রাখতে হয়েছে, তারপরে ছবি দেখে তার একটা জিনিস আপনি কি বোঝা যাচ্ছে। সারাক্ষণই চোখ এরকম করে রাখেন? এই ছবির জন্য করে রাখতে হয়েছে। অবশ্য তোমার দেখে চোখ আছে প্রায়। আচ্ছা, এমনিতে বিসর্জনের ব্যাপারটা বলেন। বিসর্জনের বিষয় হচ্ছে যে না, বিসর্জন কি ও কিছু কাজ কমাতে হয়েছে, তো সেটা আমি তো কাজ এমনিতে একটু কমই করতে চাই। আবার চুল বিসর্জন। সেটা হ্যাঁ, চুল বিসর্জন, মূল ওটা বিসর্জন জানতে যেটা, সেটা হচ্ছে যে আসলে চুলটাকে একদম ছোট করতে হয়েছে। তবে আজকেও আমি একটা জায়গায় একই কথা বলেছি, এত বড় একটা চরিত্রের জন্য সামান্য এই চুলের কারণে যদি নাটকটা সিনেমাটা আমি না করতে পারতাম, তাহলে তো আসলে আরো বড় জিনিস বিসর্জন দিয়ে দেওয়া হতো। মানে আমার কাছে কোনো বিসর্জনই মনে হয়নি। ও বাহ। তপু ভাই, আপনার কিছু বিসর্জন আছে এখানে আমি জানি, বিশ্বস্ত সূত্রে বড় আমি- বিসর্জন হচ্ছে এই মুহূর্তে বিসর্জন হচ্ছে দুই মহিলার মাধ্যমে আমার একটা আরেকটা বড় বিসর্জন দিতে হয়েছে যে ওর এই ছবি করতে গিয়ে তার সে তো গ্রামীণ ফোনে চাকরি করে, তার অ্যানুয়াল লিভ যা ছিল সব এই ছবি খেয়ে নিয়েছে। ছুটি বিসর্জন। এখন ছুটি বিসর্জন আসলে নিয়েছে। এটা অনেক বড় একটা বিসর্জন। আর বিসর্জন ঠিক না, মানে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, প্লাস হচ্ছে গিয়ে আমি নিজেকে অনেক অনার্ড মনে করতেছি, কারণ ফারুকি ভাইয়ের সাথে কাজ করা। আর অ্যাক্টিং এর ব্যাপারে আমি আসলে হ্যাঁ, আপনি তো সিঙ্গার না, সিঙ্গার অ্যাক্টর। ইটস লাইক মানে একজন ফ্রেন্ডের একটা প্রস্তাবকে ফিরিয়ে না দেওয়ার, এটা স্যার ভাই আর তার উপর ফারুকি ভাইয়ের মতো আর কি। স্যার ভাই সব না, বেসিক্যালি আসলে আমি তপু ভাইকে যখন আমি ভাবি, আমি ওর গান শুনে খুব আমি স্টিল আমি বিগ ফ্যান অফ তপু। ওদের ইয়াত্রী যখন প্রথম অ্যাকুস্টিক অ্যালবামটা বের করে, আমি আই জাস্ট লাভড ইট। তো এরপর আমি তাকে একটা কনসার্টে দেখি, দেখার পরে আমার মনে হচ্ছিল যে আমি যে ছুপা রুস্তম খুঁজছি এই চরিত্রের জন্য। ছুপা রুস্তম মানে হচ্ছে বাইরে থেকে দেখলে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, কিন্তু ভেতর ভেতর আসলে মাছের কাঁটা শুদ্ধ খেয়ে ফেলে। ওই যে ব্যাপারটা ওর মধ্যে ছিল, কিন্তু সে অবশ্য বলতে চায় যে তার চরিত্র তো খারাপ না, সে বাস্তবে খুবই সচ্চরিত্রবান। তাহলে তো ইউ মাস্ট বি ভেরি হ্যাপি যে দুই মহিলা, এত সুন্দর মহিলা মাঝখানে বসে আছেন না? না, হ্যাপি না, আসলে অনেক আনকমফোর্টেবল। আর বিসর্জনের যেটা বলেছেন, বিসর্জন উনি শুধু মাছই খায়, কিন্তু আক্ষরিক করতে। আর বিসর্জন আসলে ব্যাপার হচ্ছে যে ক্যারেক্টারটা দেওয়া হচ্ছে, অনেস্টলি ফারুকি ভাই, ইট ওয়াজ এ বিগ ফাইট, কারণ আমি বুঝছিলাম না যে কিভাবে করবো জিনিসটা, কালকে But অনেক- টের পাবে। অনেক হারিয়েছিল আমাকে। পরশু পরশু শুক্রবার, শুক্রবার। রাইট। কালকে না, pre- এখন তো আমরা মানে- বিশ্ববিদ্যালয়ে চলে হ্যাঁ, এসেছি। একটু পরেই চলে আসবো। চলে আসবো। So, মানে 11 তারিখ হতে আমরা হবে। বোধহয় কালকে প্রিমিয়ার বলে কালকে বলছিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা ন্যান্সি, একটু আচ্ছা মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ, নো প্রবলেম। আমরা পিছনে যাওয়ার উপায় নেই। না, দেখতে পাচ্ছি আমি। ন্যান্সি, দ্বিধার আগের ন্যান্সি আর দ্বিধার পরের ন্যান্সি অনেক তফাৎ, একটু বলো। দ্বিধা গানটা সম্পর্কে আমি আসলে কি বলবো, দ্বিধা গানটা যখন করতে যাই তো শোনার পরই মনে হলো যে এই গানটা হচ্ছে এমন একটা গান যে শোনার পর মানুষ আসলে ব্যাখ্যা করতে পারবে না যে আসলে কি শুনলাম। আর গানের লেখা থেকে শুরু করে যে এই তো মার্জু ভাই তো আছেনই, এমন একটা লেখা দিয়েছেন যে বাহির বলে দূরে থাকুক, কথাটা কিন্তু যে যে অবস্থা থেকেই শুনুক না কেন তার কাছে মনে হবে আমারই কথা। প্রত্যেকটা পার্সনের কাছে কিন্তু মনে হবে যে এই কথাটা আমার কথা, কখনো মনে হবে না নর্মাল। কিন্তু মানে গানে এই জিনিসটা কিন্তু হয় না। হ্যাঁ, কারোর সাথে হয়তো ম্যাচ করে, যেমন কিছু